তাহলে আমাদের ফার্স্ট ক্লাসে যেটা আমরা পড়িয়েছিলাম বা আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে গিয়ে কি এপিজে আব্দুল কালামের যে আত্মজীবনীমূলক যে লেখা বা অটোবায়োগ্রাফিক্যাল ওয়ার্ক উইংস অফ ফায়ার, সেখান থেকে আমাদের স্ট্রং রুটস নামক যে এই যে গল্পটা বা স্ট্রং রুটস নামক যে কি বলবো প্রবন্ধ যাই বলি না কেন আমরা সেটা নেওয়া হয়েছে। তো প্রথম দিন আমরা বেশ কিছুটা ইন্ট্রোডাকশন বা কি বলবো সূচনা করে ফার্স্ট টপিকটা পড়িয়েছিলাম। তো অনেকেই হয়তো আমরা মানে মাথা থেকে বিস্ফোরণ ঘটে গেছে আমাদের যে কোন কোন জিনিসগুলো ছিল। তো আমি আরেকবার সেই যেমন সিরিয়াল হয়, সিরিয়ালে যেমন দেখবি নতুন দিন যখন দেখায় তখন আগের দিনে কি কি ঘটেছে সেটা একটু মনে করিয়ে দেয় না, যে আগের দিনে এই ঘটনাগুলো ঘটেছে, তাহলে কি আমাদের একটু নতুন জায়গাতে যেতে সুবিধা হয় এবং আগে কি ঘটেছে সেটা জানতে সুবিধা হয়। তদ্রুপ আমি একটু আবার সেই সিরিয়ালের মতো করে তোদেরকে মনে করিয়ে দিচ্ছি। এপিজে আব্দুল কালাম জন্মেছিলেন কোন ফ্যামিলিতে? মিডল ক্লাস তামিল ফ্যামিলি। বাবার নাম জয়নুল আবেদিন, মায়ের নাম আশিয়াম্মা। আমরা আশিয়াম্মা দেবী বলতে পারি সম্মান করে, কারণ যে মহিলার গর্ভে একটা এরকম ভারত রত্নের মতো ছেলে জন্মগ্রহণ করতে পারে যাকে মিসাইল ম্যান বলা হয়, তা সেই রকম মাকে তো আমরা দেবী না বলে পারি না, ঠিক কিনা? তাহলে বাবার নাম জয়নুল আবেদিন, মায়ের নাম হচ্ছে আমাদের আশিয়াম্মা দেবী। এখানে কাদের দুজনকে এলাকার লোকজন আদর্শ দম্পতি বা আদর্শ স্বামী স্ত্রী বলে উদাহরণ দিত? জয়নুল আবেদিন এবং আশিয়াম্মা দেবীকে। ঠিক আছে, এখন আশিয়াম্মা দেবী ছিলেন জয়নুল আবেদিনের কি একজন আদর্শ জীবন সঙ্গিনী, আইডিয়াল লাইফ পার্টনার বা আইডিয়াল, এখানে হেল্পমেট কথাটা দেওয়া আছে। আর একটা তথ্য আমরা আগের দিন পেয়েছিলাম যে ব্রিটিশ সরকার আশিয়াম্মা দেবীর কোনো একজন পূর্বপুরুষকে কি দিয়েছিলেন? বাহাদুর উপাধিটা কিন্তু দিয়েছিলেন। আমরা এই জায়গাতেই প্রথম ক্লাসটা আমরা শেষ করেছিলাম। আজকে দেখ আমরা দ্বিতীয় ক্লাসটা শুরু করব, একটু ভালো করে লক্ষ্য করলে কারো কোনো সমস্যা হওয়ার কথা না। শুরু করছি, দেখ পেয়েছিস? প্রত্যেকে রেডি? আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন। আই ওয়াজ আমি ছিলাম, ওয়ান মানে একজন, অফ মেনি চিলড্রেন অনেকজন ছেলে মেয়ের মধ্যে একজন। তাহলে এপিজে আব্দুল কালাম এরা আগের দিন আমি সম্ভবত বলছিলাম এরা ক ভাই বোন ছিল বল দেখি? এরা ছিল কি 4 ভাই এবং 1 বোন। সে 4 ভাই এবং 1 বোন, টোটাল তাহলে 5 জন। সেই 5 জনের মধ্যে ইনি ছিলেন একজন। তাহলে আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, আমি ছিলাম অনেকজন ছেলে মেয়ের মধ্যে একজন। তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা কেমন? না, এ শর্ট বয়, একটি বেটে খাটো বালক, উইথ রেদার আনডিস্টিংগুইশড লুকস। কেমন দেখতে? আনডিস্টিংগুইশড লুক মানে কি? সাদামাটা গড়ন বা সাদামাটা চেহারা, সাদামাটা দেখতে। আনডিস্টিংগুইশ মিনস হচ্ছে কি সাদামাটা সহজ সরল। লুক মানে কি? দেখতে। বর্ন আমি জন্মেছিলাম টু টল অ্যান্ড হ্যান্ডসাম পেরেন্টস, লম্বা এবং সুন্দর বা সুন্দরী দেখতে বাবা মায়ের ছেলে। বুঝতে পারছিস? তার মানে কি বললো? যে আমি নিজে একটা বেটে কাটো ছেলে, অনেকজন ভাই বোনের মধ্যে আমি একজন, কিন্তু আমার বাবা মা কি ছিল? টল অ্যান্ড হ্যান্ডসাম, লম্বা এবং সুন্দর। হ্যান্ডসাম বলতে প্রধানত পুরুষদের জন্য এই শব্দটা প্রয়োগ করা হয়, সুন্দর। আর তার মাও ছিল কিন্তু খুবই সুন্দরী। উই লিভ আমরা বাস করতাম ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, আমাদের পৈতৃক বাড়িতে। অ্যানসেস্ট্রাল মানে কি? পৈতৃক, মানে ওই পূর্বপুরুষ সূত্রে যে প্রাপ্ত যে ধন সম্পত্তি, মানে আমার দাদুর সম্পত্তিটা আমার বাবা পেয়েছে, বাবার সম্পত্তিটা আমি পেয়েছি, আমার সম্পত্তি আমার ছেলে পাবে, এটাকে বলে পৈতৃক সম্পত্তি। লেখক বলছেন উই লিভ আমরা বাস করতাম ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস। তাহলে অ্যানসেস্ট্রাল কথাটার অর্থ হচ্ছে কি? পৈতৃক। স্পেলিংটা মানে ভুল করলাম, পরে দেখুন একবার। পৈতৃক অ্যানসেস্ট্রাল কথার অর্থ হচ্ছে কি? পৈতৃক। এবার দেখ আমরা বাস করতাম একটি পৈতৃক বাড়িতে, হুইচ ওয়াজ বিল্ড যেটা তৈরি হয়েছিল, যেটা গড়ে উঠেছিল, ইন দ্য মিডল, মিডল মানে কি? মাঝখানে, মাঝামাঝি সময়ে, অফ দ্য 19th সেঞ্চুরি, ঊনবিংশ শতাব্দীর।
তাহলে লেখক বলছেন আমরা বাস করতাম একটি পৈতৃক বাড়িতে, যেটা কোন সময় তৈরি হয়েছিল? ইন দ্য মিডিল অফ দ্য 19th সেঞ্চুরি, তাই তো? 19বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে কিন্তু এই বাড়িটা তৈরি। এটা কিন্তু শর্ট কোশ্চেন জন্য খুব ইম্পর্টেন্ট। লেখকের বাড়িটা কোন সময় তৈরি? ইন দ্য মিডিল অফ দ্য 19th সেঞ্চুরি। বাড়িটা কেমন বাড়ি? এটা ছিল এ ফেয়ারলি, একটি সুন্দর লার্জ পাক্কা হাউস। বড়, লার্জ মানে বৃহৎ বা বড়, পাক্কা হাউস মানে কি? পাকা বাড়ি। যেটা কাঁচা বাড়ি মানে মাটির তৈরি বাড়িকে বলা হয় কাঁচা বাড়ি, যেটা বেশিরভাগ গ্রামের দিকে দেখতে পাওয়া যায়। আর পাকা বাড়িগুলো সাধারণত শহর অঞ্চলে দেখতে পাওয়া যায় ইট, সিমেন্ট, রড, বালি দিয়ে তৈরি। তাহলে লেখক বলছেন এটা ছিল একটি সুন্দর বড় পাকা বাড়ি। একটা কথা মনে রাখবি, যে আমরা নিজেদের যে বাড়িতেই বাস করি, হোক না সেটা পাকা বা হোক না সেটা কাঁচা, সেটা কিন্তু আমাদের কাছে খুব সুন্দরই, তাই তো? দেখবে একটা ইংলিশে কবিতা আছে, হোম হোম সুইট হোম, বাড়ি বাড়ি আমার মিষ্টি বাড়ি। আমার কাছে আমার ঘরটা কিন্তু সব থেকে সুন্দর বা সব থেকে সুন্দরী। ঠিক তেমনি লেখক বলছেন আমাদের বাড়িটা ছিল গিয়ে কি? সব থেকে একটি ভালো বড় সুন্দর পাকা বাড়ি। কিসের তৈরি বাড়িটা? মেড অফ, তৈরি হয়েছিল কি? লাইমস্টোন অ্যান্ড ব্রিক। লাইমস্টোন মানে কি? চুনা পাথর। অ্যান্ড ব্রিক, ব্রিক মানে ইট। আজ থেকে বেশি দূর নয়, আজ থেকে 40-50 বছর আগেও এই সিমেন্টের কিন্তু এতটা বাড়ানো থাকে না, বুঝলি? দেখবি যাদের বাড়িতে পুরনো ওই পাকা বাড়ি আছে, জিজ্ঞেস করবি দাদু ঠাকুমাদেরকে, যে ওই বাড়িগুলো চুন সুরকি দিয়ে তৈরি করা। চুন সুরকি দিয়ে মানে কি না, ওই চুন, তার সঙ্গে ওই ভাঙা ডিম, এরকম নানান ধরনের জিনিসগুলোকে দিয়ে আগুনে পুড়িয়ে একটা আঠালো পদার্থের মধ্যে বের করে সেগুলোকে সিমেন্টের হিসেবে কাজে লাগানো হতো। সেই চুন সুরকির টেম্পার কিন্তু ভীষণ ভীষণ টেম্পার। দেখবি এই আমাদের সোনামুখীতে একটা তোর কি আছে, ওই নীলকুঠি আছে, যে নীলকর সাহেবরা যে থেকে শাসন করতো, সেই নীলকুঠিটা কিন্তু কিতে তৈরি? সব চুন সুরকিতে তৈরি। লাইমস্টোন, চেলমোড়ের দিকে আছে দেখবি। তাহলে বাড়িটা কিতে তৈরি? লাইমস্টোন, চুনাপাথর বা চুন সুরকি অ্যান্ড ব্রিক এবং ইট দিয়ে। অন দ্য মস স্ট্রিট, কোন জায়গায় বাড়িটা তৈরি বল? মস স্ট্রিট। মস মানে কি? মসজিদ। স্ট্রিট মানে রাস্তা, মসজিদ রাস্তায়। দেখবি কলকাতাতে গেলে বিভিন্ন রাস্তার বিভিন্ন রকম নাম, শেক্সপিয়ার সরণি, লেনিন সরণি, বিদ্যাসাগর সরণি, রানী রাসমণি সরণি ইত্যাদি ইত্যাদি, মানে কি এক একটা নামে নামকরণ করা হয়েছে রাস্তাগুলো। তাহলে এপিজে আব্দুল কালাম যে পাড়াতে বাস করতেন বা তাদের যে বাড়িটা, সেই বাড়িটা কোন কোন পাড়াতে অবস্থিত? অন দ্য মস স্ট্রিট, মসজিদ রাস্তায়, ইন রামেশ্বরম, রামেশ্বরমের। মাই অস্ট্রিয়ার ফাদার, আমার নীতিনিষ্ঠ পিতা, আমার সাদামাটা বাবা। কেন সাদামাটা বলা হয়েছে এখানে? তিনি আগের দিনে বলেছিলেন যে আমার বাবার কিন্তু কি ছিল না, সেরকম প্রথাগত যে শিক্ষা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ডিগ্রি, সেটাও ছিল না। আবার আমার বাবার কিন্তু যে প্রচুর ধন সম্পত্তি, সেটাও কিন্তু ছিল না। তাহলে স্কুল কলেজ ইউনিভার্সিটির ডিগ্রি না থাকলেও তিনি বলছেন বাবা কিন্তু জ্ঞানী ছিলেন। আর কি ছিলেন? ধন সম্পত্তি প্রচুর না থাকলেও আমাদের যেগুলো বেসিক নিড, আমাদের যেগুলোকে বেঁচে থাকতে গেলে প্রয়োজন, সেই বেসিক নিডগুলো কিন্তু তিনি আমাদেরকে কি করতেন? সরবরাহ করতেন। সেদিনই বলছেন মাই অস্টিয়ার ফাদার, আমার নীতিনিষ্ঠ পিতা, আমার সাদামাটা বাবা, ইউজড টু অ্যাভয়েড মানে কি? এড়িয়ে চলতেন। কি এড়িয়ে চলতেন? অল ইনএসেনশিয়াল কমফোর্টস, সমস্ত রকমের অপ্রয়োজনীয় কি বিলাসিতা বা আরাম। অল মানে সমস্ত রকমের, ইনএসেনশিয়াল মানে কি অপ্রয়োজনীয়, এসেনশিয়াল মানে প্রয়োজনীয়, আর ইনএসেনশিয়াল মানে অপ্রয়োজনীয়। কি? কমফোর্টস, কমফোর্ট মানে কি আরাম। তাহলে আমার বাবা সমস্ত রকমের কি অপ্রয়োজনীয় আরাম বা বিলাসিতা, সেগুলোকে কিন্তু কি করতেন? এড়িয়ে চলতেন। কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ, লাক্সারি মানে কি বিলাসিতা, লোক দেখানো, এই বিলাসিতাগুলো কিন্তু আমার পিতা এড়িয়ে চলতেন। বিলাসিতা জিনিসটা কি বলতো? এই যে ধর এখন সবেমাত্র গ্রীষ্ম মানে বসন্তকাল, এরপরেই আর 1 মাস বাদেই তোর আমাদের গ্রীষ্মের যে দারুণ দাবদাহ শুরু হবে। তো আমরা চেষ্টা করলে, প্রত্যেকটা যারা গ্রামের মানুষ চেষ্টা করলে কি করতে পারি? এই গরমের সঙ্গে তাল মিলিয়ে কিন্তু কি করতে পারি? চলতে পারি। তাহলে এসি না কিনলেও কোনো সমস্যা নেই। তাহলে এসিটা কেনার কি জন্য? আমার ঘরে একটা মানে আমরা হোমড়া চোমড়া লোক, আমার ঘরে একটা এসি আছে, মানে আমি বিরাট ব্যাপার আর কি। এই যে হামবড় এই ভাবটাকে দেখানোর জন্য, বা আমার কিছু আছে টাকা পয়সা যেগুলো প্রদর্শন করার জন্য গুলো কিন্তু কি না এসি কেনা, এটা ছিল বিলাসিতা।
ঠিক কিনা? কারণ করোনা পিরিয়ড কিন্তু আমাদেরকে শিখিয়ে দিয়েছে বা বুঝিয়ে দিয়েছে যে কঠোর পরিশ্রম করলে কিন্তু সেই মানুষগুলোর মৃত্যু ভয়টা খুব কি কম থাকে। যে মানুষগুলো এসি রুমের লোক সেগুলো কিন্তু আগে ফুটে যায়, কি বলছিস? করোনার সময় দেখিস নি এসি এসি হাওয়া খাওয়ার লোকগুলো কিন্তু আগে মায়ের ভোগে গেছে। তো যাই হোক, তাহলে আমার পিতা অপ্রয়োজনীয় যে আরাম এবং অপ্রয়োজনীয় যে বিলাসিতা, লোকদের জন্য বিলাসিতাকে তিনি এড়িয়ে চলতেন। হাউএভার, যাই হোক, অল নেসেসিটিস, সমস্ত রকমের যেটা প্রয়োজন, নেসেসিটি মানে কি প্রয়োজন, বেঁচে থাকতে গেলে যেগুলো দরকার, খাবার দরকার, পোশাক দরকার, আর কি দরকার, ওষুধপত্র দরকার, শিক্ষা লেখাপড়া দরকার, এগুলো। তাহলে অল নেসেসিটিস ওয়্যার প্রোভাইডেড ফর, কিন্তু সমস্ত রকমের প্রয়োজনগুলো কিন্তু আমাদের বাবা আমাদেরকে সরবরাহ করতেন, আমাদেরকে দিতেন। ইন টার্মস অফ ফুড, যেমন কি না খাবার দাবার, মেডিসিন ওষুধপত্র, অর ক্লদিং, ক্লদিং মানে জামা কাপড় বা পোশাক পরিচ্ছদ। তাহলে বেঁচে থাকার জন্য তার বাবা কি কি দিতেন বল? খাবার দাবার দিতেন, মেডিসিন ওষুধপত্র, আর হচ্ছে গিয়ে কি আমাদের ক্লদিং। ইনফ্যাক্ট বাস্তবিক পক্ষে আই উড সে, আমি তো বলবো, মাইন্ড ওয়াজ, আমার ছিল। মাইন্ড মানে কি আমার, তাই তো? মাইন্ড মানেও আমার, আর মাইন্ড মানেও হচ্ছে আমার। এখানে মাইন্ড শব্দটা হচ্ছে গিয়ে কি, এটি প্রসেসিভ প্রোনাউন। প্রসেসিভ মানে কি অধিকার অর্থে। হ্যাঁ, মাইন্ড ওয়াজ, আমার ছিল, এ ভেরি সিকিওর, একটি খুব নিশ্চিত চাইল্ডহুড, ছেলেবেলা, মানে আমার ছেলেবেলাটা ছিল গিয়ে কি খুব নিশ্চিত। কি কোন কোন দিক দিয়ে নিশ্চিত ছিল? সুরক্ষিত ছিল, সিকিওর ছিল কোন কোন দিকে না? মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। মেটেরিয়ালি মানে কি বস্তুগত দিক দিয়ে, মানে টাকা পয়সার দিক দিয়ে, অ্যান্ড ইমোশনালি, ইমোশনালি মানে কি আবেগগত দিক দিয়ে। মানে আমার ছেলেবেলাটা, আমার বাবা প্রচুর বড় লোক না হতে পারে, কিন্তু বেঁচে থাকার জন্য, জীবন ধারণ করার জন্য আমাদের যেটুকু যেটুকু প্রয়োজন সেটুকু জিনিস কিন্তু আমাদের পিতা আমাদেরকে সরবরাহ করতেন। সেই জন্য আমি বলবো গিয়ে কি না আমাদের ছেলেবেলাটা ছিল গিয়ে কি না বস্তুগত দিক দিয়ে এবং আবেগগত দিক দিয়ে, দুটো দিক দিয়ে কি সুরক্ষিত। এই প্যারাটা ক্লিয়ার করতেন কে? এনি প্রবলেম? নেক্সট, আই নর্মালি, আমি সাধারণত। এট, এর মানে কি ইট মানে খাওয়া, তার পাস্ট ফর্ম হচ্ছে কি এট। আমি সাধারণত খেতাম উইথ মাই মাদার, কার সঙ্গে? আমার মায়ের সঙ্গে। লেখক বলছেন এপিজে আব্দুল কালাম বলছেন কি আমি সাধারণত আমার মায়ের সঙ্গে খেতাম। এটা একটা বিরাট ব্যাপার, বুঝলি? আমরা যখন ছোট ছিলাম তো বাবার সাথেই খেতাম বসে আর কি। বাবার সাথে বসলে কি সুবিধা হতো বলতে কি, যে ভালো মন্দ যেগুলো থাকতো সেগুলো আমরা সাঁটাতে পেতাম, মানে সেগুলো খাওয়ার একটু সুবিধা ছিল। এবং এখনো কিন্তু মাঝে মাঝে ঘরে গেলে বাবা ভাঙতে হলে বসে যায় গ্যাসে নেই, এটা চাপের কিছু নেই। বাবার সাথে আমি খুব বরাবরের জন্যই খুব ক্লোজ মিশি। এবং দেখবি তোরা যদি তোদের বাবা মাকে, হয়তো বাবার সঙ্গে মিশতে না পারলেও মাকে যদি তোদের দৈনন্দিন জীবনের সমস্যাগুলো বলতে পারিস, মা আজকে এই হলো, মা আজকে ওই হলো, তাহলে কিন্তু দেখবি অর্ধেকটা সমস্যা কিন্তু সমাধান হয়ে যায়। কারণ ভালো একটা বন্ধুর প্রয়োজন হয়, বাবা মার থেকে কিন্তু ভালো বন্ধু আর কেউ হয় না। কারণটা কি? তুই কোন একটা সমস্যায় পড়ছিস, তুই ভাবলি গিয়ে কি যে অঙ্কিতা কিংবা আমাদের রিকিয়া হয়তো এই আমাদের ভালো বন্ধু, ওর সমস্যাটা সমাধান করে দেবে। কিন্তু অঙ্কিতা বা রিকিয়া বা আমাদের এদিকে স্মরণিকা, এদের বয়স হলো কত? এই তো তোদের বয়সই তো। আচ্ছা, ও সেই জিনিসটা ঠিক না ভুল সেটা তো ও জানে না, তাহলে এই জিনিসটা ঠিক না ভুল জানে কে? বাবা মা। বাবা মার থেকে ভালো বন্ধু কেউ হতে পারে না। কারণটা কি? আরে ভাই, বাবা মা তো এই বয়সটা পেরিয়ে এসছে, কাজে এই বয়সের কি সমস্যা হতে পারে, এটা ঠিক না ভুল, এটা কিন্তু বাবা মাই জানে। কাজেই বাবা মায়ের সঙ্গে কিন্তু সব জিনিস শেয়ার করাটা কিন্তু একান্তই দরকার। তাহলে আমরা যেমন ছোটবেলাতে, আমি যেমন ব্যক্তিগতভাবে বাবার সাথে খেতাম, মায়ের সাথেও খেতাম খুব কম, কিন্তু আমি বাবার সাথে বেশি খেতাম অনেক বড়বেলা পর্যন্ত, 11-12 পর্যন্ত খেয়েছি। তারপর তো পড়াশোনা করছে, বাইরে চাকরি বাকরি করে চলে যায়। যাই হোক, তাহলে লেখক কিন্তু কার সঙ্গে খেত? সাধারণত তার মায়ের সঙ্গে খেত। কোথায় খেতেন বল দেখি? অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, রান্নাঘরের মেঝেতে। ফ্লোর মানে কি মেঝে, আর কিচেন মানে রান্নাঘর। দেখবি এখনকার যুগের মানুষের প্রতিটি ঘরে একটা করে বেশ সুন্দর সুন্দর ডাইনিং টেবিল। কি ডাইনিং টেবিল না থাকলে মনে হয় মান সম্মানটা থাকবে না, আমি যেন সমাজে ঘৃণ্য অপাঙ্ক্তেয়, তাই তো? কিন্তু নিচে খাওয়ার যে মজাটা, মানে বাবু হয়ে বসে একদম ধুতি পর, গামছাই পর আর ভারমুন্ডাই পর, বাবু হয়ে বসে যে খাওয়ার যে আনন্দ, সেই আনন্দটাই কিন্তু সব থেকে আলাদা। কেন? এই তোরাই ঘরে ডাইনিং টেবিলে খেলেও যখন পিকনিক করতে চাস তখন ঘাস বনে খাস, তাই তো? কি করে খাস? বসে, বসার ঠিক মতো জায়গা থাকে না, চটিগুলো পিছনটাই দিয়ে কোনো রকম বসে গিয়ে আবার খেললি, তাই তো? তাহলে বিষয়টা হচ্ছে গিয়ে কি না মেঝেতে বসে খাওয়ার মজাটাই আলাদা। লেখক বলছেন আমি সাধারণত মায়ের সঙ্গে খেতাম অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, রান্নাঘরের মেঝেই বসে খেতাম।
শি উড প্লেস, তিনি রাখতেন বা দিতেন। শি বলতে গিয়ে কে? এপিজে আব্দুল কালামের মা। কি নাম? আশিয়া আম্মা। শি উড প্লেস, তিনি রাখতেন এ ব্যানানা লিফ। ব্যানানা মানে কি? কলা। আর লিফ মানে পাতা। তাহলে তিনি কি রাখতেন না ব্যানানা লিফ মানে কলা পাতা বিফোর মি, আমার সামনে। আমি যখন মেঝেতে বসতাম আমার সামনে মা কি করতেন? একটি কলা পাতা রাখতেন। অন হুইচ, যার উপরে শি দেন, তিনি তারপর বা আমার মা তারপর ল্যাডেল, ল্যাডেল মানে কি? হাতা দিয়ে পরিবেশন করা, ওই হাতা বা খুন্তি জাতীয় যে জিনিস, হাতা দিয়ে রাখতেন। কি রাখতেন? রাইস, কি? ভাত, অ্যান্ড অ্যারোমেটিক সম্বর, এবং কি? সুগন্ধি সম্বর। তোরা যদি কেউ দক্ষিণ ভারতে বেড়াতে যাস, সেখানে ইডলি, ধোসা, সম্বর ডাল, এই খাবারগুলো কিন্তু দক্ষিণ ভারতে কিন্তু কি বিশেষ বিশেষ খাবার, ঠিক কিনা? এবং এই যে কলা পাতা, এখনো পর্যন্ত দক্ষিণ ভারতে গেলে বহু জায়গাতে কিন্তু ভোজ বাড়িতে কিন্তু কলা পাতা দিয়ে কিন্তু খাওয়া দাওয়া দেওয়া হয়। আমাদের পশ্চিমবাংলাতে যদি তোরা কেউ বর্ধমানে কোনো ভালো হোটেলে খাস, থালার উপরে কি দেওয়া হয়? পদ্ম পাতা। ওখানে পদ্ম চাষটা খুব বেশি হয়, পদ্ম ফুলের চাষ, তাই পদ্ম পাতাটা দেওয়া হয়। আমাদের যেগুলো আমরা বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের যারা আমরা মানুষ, এখানে ভালো ভালো হোটেলগুলো খেতে হলে কি হবে? থালার উপরে একটা কাঁচা শাল পাতাকে, শাল পাতা থালাকে কিন্তু বিছিয়ে দেওয়া হয়। তাহলে এগুলো হচ্ছে আমাদের পশ্চিমবাংলার বৈশিষ্ট্য। বাঁকুড়া জেলার, পশ্চিম মেদিনীপুরে হচ্ছে কি কাঁচা শাল পাতা দেওয়া হয়, আবার বর্ধমানে কি দেওয়া হয়? কি? পদ্ম পাতা। তদ্রুপ দক্ষিণ ভারতে কিন্তু খাবার সময় এখনো ঐতিহ্যবাহী হিসেবে কিন্তু কি ওই কলা পাতাটা দেওয়া হয়। লেখক বলছেন মা আমার সামনে কলা পাতা বিছিয়ে দিতেন এবং তার উপর রাখতেন, কি রাখতেন না? হাতা করে ভাত এবং অ্যারোমেটিক সম্বর, সুগন্ধি সম্বর। এ ভ্যারাইটি অফ শাক। ভ্যারাইটি মানে কি? বিভিন্ন রকমের। শাক মানে যে ঝাঁঝালো খাবার, বুঝলে? ঝাঁঝালো খাবার বা ঝালযুক্ত খাবার, সেগুলো কোথায় তৈরি? হোটেলে তৈরি নাকি? না, এটা হোটেলেই তৈরি, সেটা কিন্তু মায়ের হোটেলে তৈরি। লেখক এপিজে আব্দুল কালামের যে মা আশিয়া আম্মা দেবী, সেই আশিয়া আম্মা দেবীর হোটেলে তৈরি। হোম মেড পিকেল, বাড়ির তৈরি কি? আচার। অ্যান্ড এ ডলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি। অ্যান্ড মানে এবং, এ ডলপ মানে কি? এক ডলা, অফ ফ্রেশ টাটকা, কোকোনাট চাটনি, কি? নারকেলের চাটনি। তাহলে মা কলা পাতায় কি দিতেন? ডাল দিতেন, কি? সম্বর ডাল বা অ্যারোমেটিক সম্বর। ভাত দিতেন, ঝাঁঝালো খাবার দিতেন, আর কি? বাড়ির তৈরি আচার, আর কি দিতেন? আর হচ্ছে কি আমাদের নারকেলের চাটনি। এই খাবারগুলো কিন্তু প্রতিটি ইম্পর্টেন্ট, প্রশ্ন আসতে পারে পার্টিকুলার কোন কোন খাবারগুলি কিন্তু দেওয়া হতো, এই জায়গাটা আন্ডারলাইন করি। এটা নারকেলের চাটনিটা কেন? দক্ষিণ ভারতে কি নারকেল চাষটা বেশি হয়। আমি প্রথম ক্লাসে পড়ানোর সময় বলেছিলাম এপিজে আব্দুল কালামের যে বাড়িটা হচ্ছে গিয়ে কি রামেশ্বরম, সেটা কি একটি দ্বীপ শহর। দ্বীপ কাকে বলা হয়? চারিদিকে জল দ্বারা বেষ্টিত ভূভাগকে বলা হয় দ্বীপ। একদম লেখকের বাড়ির কাছেই, একদম নিকটেই, আমি নিজে গেছি সেখানে, একদম লেখকের বাড়ির কাছেই কি সমুদ্র। তো সমুদ্রের এলাকার মাটিটা কি? সমুদ্রের তীরবর্তী এলাকার মাটিটা হচ্ছে কি নোনা মাটি। নোনা মাটিতে কি চাষ ভালো হয়? নারকেল চাষ ভালো হয়। তো ওখানে নারকেল চাষ প্রচুর। তো নারকেল তো খাবার জিনিস, তো ওখানে সমস্যা কিছু নাই। নারকেল দিয়ে তৈরি যে চাটনি, সে চাটনি কিন্তু খেতে নেই। এই প্রসঙ্গে মজার একটা কথা বলে রাখি, এবার যখন ওখানে ঘুরতে গেছিলাম পুজোর ছুটিতে, তো আমাদের যিনি ওই অটোওয়ালা ছিলেন, আমাদেরকে ড্রপ করতে এসেছিলেন, তো ওই আমি স্টেশনটার নামটা এই মুহূর্তে ভুলে যাচ্ছি, আস্তে আস্তে তো ওনার সাথে কথা হচ্ছিল। তো আমাদের এখানে যেমন বিয়ে ঘরের সময় তো কি মোটামুটি যৌতুক কথা উঠে গেছে, যৌতুক থাকা উচিত নয়, সেটা আমরা সবাই জানি। তবুও কি করে না, মেয়ের বাড়ি থেকে কি দেওয়া হয়? খাট, আলমারি, ড্রেসিং টেবিল এটসেট্রা, যার যেমন সামর্থ্য, মেয়ের বাড়ি থেকে কি না বরের বাড়িতে যৌতুকগুলো দেওয়া হয়, তাই তো? ওখানে কিন্তু যৌতুক হিসেবে কি দেয় জানিস? ওখানে নারকেল বাগান দেয়, 2 বিঘে 2.5 বিঘে 3 বিঘে নারকেল বাগান। আর হচ্ছে গিয়ে কি না সোনা, প্রচুর সোনা দানা দেওয়া হয়। কিরকম সোনা দানাটা? কিরকম? আমাদের এখানে হিসাবটা হয় ভরি, তাই তো? 10 গ্রাম কি 12 গ্রামে একটা এরকম এক ভরি হয় হয়তো, কিন্তু ওখানে তোলা, ওখানে সোনাটা হিসেবে শুধু তোলাতে হিসাব। মানে আমাদের এখানে অনেক, ওনার সাথে কথাবার্তা বলে যেটুকু বুঝলাম, যে ওখানে যদি একটা ভালো মানে কি বলবো পাত্র হয়, সেটা ডাক্তার বা মাস্টার বা ভালো ইঞ্জিনিয়ার, তাহলে সে মোটামুটি 100 থেকে 150 ভরি, যেটা তোলার হিসেবে বলছি আমি, আমাদের ভরির হিসেবে 100 থেকে 150 ভরি কি পেতে পারে সে বদল? সে সোনাদানা পেতে পারে। আর নারকেল বাগান 3 থেকে 4 বিঘা নারকেল বাগান পেতে পারে। নারকেল বাগানটা ওখানে কি একটা কি না আভিজাত্যের প্রতীক, মানে প্রচুর নারকেল বাগান আছে, মানে প্রচুর বড় লোক আছে। এরপর গিয়ে কি না
রামেশ্বরম জায়গাটা কি জন্য বিখ্যাত? রামেশ্বরম জায়গাটা বড় মন্দিরের জন্য বিখ্যাত। সেই মন্দিরটার নাম হচ্ছে কি শিব মন্দির। খেয়াল করবি, এই যে শিব মন্দিরটা, এই শিব মন্দিরটার যে শিবলিঙ্গ সেটা নাকি তৈরি করেছিলেন আমাদের ত্রেতা যুগের রামচন্দ্র। রাবণকে বধ করে আসার পর তার যখন ওই রাবণ ছিলেন পরম ব্রাহ্মণ, সে ব্রহ্ম হত্যার পাপটা যখন তার লাগে, তার উপর কি ছিল না, একটা শিব পূজা করলে নাকি ব্রহ্ম হত্যার পাপটা ক্ষয় হবে। তাই তিনি কি করলেন, তিনি আর সীতা দেবী একটা মাটির মূর্তি তৈরি করলেন। হনুমানকে বলেছিলেন একটা শিব মূর্তি আনার জন্য। হনুমান কৈলাসে গেছে শিব ঠাকুর আনতে, কারণ আমরা জানি শিব ঠাকুরের বাস কোথায় না কৈলাসে। সেখান থেকে আসতে দেরি হচ্ছে দেখে রামচন্দ্র এবং সীতা দেবী কি করলেন, ছোট্ট একটা মাটির মূর্তি বা শিব মূর্তি তৈরি করলেন। বোঝা গেল? সেই রামচন্দ্রের ঈশ্বরকে শিব ঠাকুর, আর শিবের ভগবান হচ্ছে রামচন্দ্র বা কৃষ্ণ। সেই রামের ঈশ্বর বলে জায়গাটার নাম কিন্তু রামেশ্বর। আর ভারতবর্ষের মধ্যে সব থেকে বড় বা দীর্ঘতম বারান্দা হচ্ছে, জানিস? দীর্ঘতম বারান্দা হচ্ছে রামেশ্বরমের শিব মন্দিরের যে বারান্দা, সেই শিব মন্দিরের বারান্দা। তো এখানে বলছে দ্য শিব টেম্পল, শিব মন্দির হুইচ মেড রামেশ্বরম, যেটা তৈরি করেছিল বা বানিয়েছিল রামেশ্বরমকে, সো ফেমাস, এতটাই বিখ্যাত, টু পিলগ্রিমস মানে কি তীর্থযাত্রী, যারা তীর্থ করতে যায় তাদেরকে বলছে আমরা তীর্থযাত্রী। আর তীর্থ স্থানের ইংরেজি কি পিলগ্রিমেজ মানে তীর্থ স্থান। ওয়াজ অ্যাবাউট এ 10-minute ওয়াক, সেই শিব মন্দিরটা ছিল কতটা দূরে? অ্যাবাউট মানে প্রায়, 10 মিনিট মানে কি 10 মিনিট, ওয়াক মানে কি হাঁটা পথ। তাহলে রামেশ্বরম জায়গাটা কি জন্য বিখ্যাত ছিল? রামেশ্বরম ওয়াজ ফেমাস ফর শিব টেম্পল বা শিবা টেম্পল, শিব মন্দিরের জন্য বিখ্যাত। শিব মন্দিরটা লেখকের বাড়ি থেকে কতটা ডিস্টেন্সে অবস্থিত ছিল? 10 মিনিটস ওয়াক, 10 মিনিটের হাঁটা পথ। এই তিনি যে তথ্যগুলো দিচ্ছেন একটাও কিন্তু ভুল তথ্য নয়। এই কদিন আগে আমি গেছিলাম বাস্তবিক, যখন এপিজে আব্দুল কালামের বাড়ি থেকে, ওখান থেকে আমি আমার ছেলে, আমার মিসেস আর সুমনবাবু ছিল, সুমনবাবুকে বললাম যে আপনি একটু পিছিয়ে থাকুন, মানে ওনাকে খাওয়ার জন্য পিছিয়ে গেলেন। আর ডাল, ওই টক জাতীয় খাবার আমাদের ফ্যামিলি কারো মানে শ্যুট করে না, বুঝলি তো। তা আমি বললাম চলো হেঁটে হেঁটে যাবো, ছেলেকে বললাম যে হেঁটে হেঁটে যাবো, দেখি কত মিনিটের সময় লাগে। তো এই এপিজে আব্দুল কালামের বাড়ি থেকে এই রামেশ্বরম যে শিব মন্দিরটা, তাদের সামনে আমাদের হোটেলটা ছিল, পাক্কা 10 মিনিটেরই রাস্তা, একদম 10 মিনিটের রাস্তা। নিখুঁত তথ্যটাই উনি দিয়েছেন, মানে জেনুইন লোক, বুঝলি। তা না হলে কেন এত বড় ভারত এখনো হতে পারে না। তাহলে তার বাড়ি, লেখকের বাড়ি থেকে মন্দিরটা কত মিনিটের পথ? 10 মিনিটস ওয়াক, 10 মিনিটের হাঁটা পথ। কোত্থেকে? ফ্রম আওয়ার হাউস, আমাদের বাড়ি থেকে। আওয়ার লোকালিটি, আমাদের এলাকা, লোকালিটি মানে কি স্থানীয় এলাকা বা এলাকা। ওয়াজ ছিল প্রিডোমিনেন্টলি মুসলিম, প্রিডোমিনেন্টলি মানে কি মোস্টলি বা লার্জলি, প্রিডোমিনেন্টলি শব্দের অর্থ কি মোস্টলি, প্রধানত, বুঝছে? তাহলে আমাদের এলাকাটা প্রধানত কি প্রধান এলাকা? মুসলিম প্রধান এলাকা, যেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষের বসবাসটাই বেশি। বাট কিন্তু দেয়ার ওয়্যার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, দেয়ার ওয়্যার সেখানে ছিল কোয়াইট এ লট অফ প্রচুর সংখ্যক কি হিন্দু ফ্যামিলিজ মানে হিন্দু পরিবার, টু মানে ও, মানে আমাদের এলাকাটা প্রধানত মুসলিম প্রধান এলাকা হলেও সেখানে কিন্তু বেশ কিছু কি ছিল, হিন্দু পরিবারও ছিল। লিভিং, যারা বাস করতো, হিন্দু এবং মুসলিম এই পরিবারগুলো লিভিং বাস করতো অ্যামিকেবলি, অ্যামিকেবলি মানে কি সৌহার্দ্যপূর্ণ ভাবে, মানে বন্ধুত্বপূর্ণ ভাবে, ইন এ ফ্রেন্ডলি ম্যানার। অ্যামিকেবলি মানে কি ইন এ ফ্রেন্ডলি ম্যানার, বন্ধুত্বপূর্ণ ভাবে, উইথ দ্য মুসলিম নেইবার্স, সেই মুসলিম প্রতিবেশীদের সঙ্গে। তাহলে লেখকের এলাকাটা প্রধানত মুসলিম অধ্যুষিত এলাকা হলেও সেখানে বেশ কিছু হিন্দু পরিবারও বাস করত মুসলিম প্রতিবেশীগুলোর সঙ্গে। কেমন ভাবে বাস করতো? অ্যামিকেবলি, বন্ধুত্বপূর্ণভাবে, সৌহার্দ্যপূর্ণভাবে, ইন এ ফ্রেন্ডলি ম্যানার। এরপর দেখ, দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক, সেখানে ছিল একটি খুব পুরানো মসজিদ। এটা বলার কোনো অপেক্ষা রাখে না যে হিন্দু পরিবার বেশি থাকলে সেখানে পুজো দেওয়ার জন্য একটা মন্দির থাকবে, মুসলিম সম্প্রদায়ের মানুষ থাকলে সেখানেও একটা কি
প্রার্থনা করার জন্য বা নামাজ পড়ার জন্য কি একটা মসজিদ থাকবে, এটা স্বাভাবিক ঘটনা। যেহেতু লেখকের এলাকাটা কি মুসলিম অধ্যুষিত এলাকা, তাই সেখানে কি ছিল, মসজিদ থাকবে, এটাই স্বাভাবিক ঘটনা। দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক, সেখানে ছিল একটি খুব প্রাচীন পুরনো কি মস্ক মিন্স মসজিদ, ইন আওয়ার লোকালিটি, আমাদের এলাকায়, হোয়ার যেখানে মাই ফাদার উড টেক মি, আমার বাবা আমাকে নিয়ে যেতেন, যেখানে আমার বাবা আমাকে নিয়ে যেত ফর ইভিনিং প্রেয়ার্স, কিসের জন্য, সন্ধ্যাবেলাকার প্রার্থনার জন্য। তাহলে সেখানে একটি খুব পুরনো মসজিদ ছিল, আমার বাবা সেখানে আমাকে কিসের জন্য নিয়ে যেতেন, কি না সন্ধ্যাবেলার প্রার্থনা করার জন্য নিয়ে যেতেন। আই হ্যাড নট দ্য ফেইন্টেস্ট আইডিয়া, আমার সামান্যতম ধারণাটাও ছিল না, আই হ্যাড নট আমার ছিল না, ফেইন্টেস্ট আইডিয়া মানে ফেইন্টেস্ট আইডিয়া মানে হচ্ছে গিয়ে কি স্লাইটেস্ট নলেজ, মানে স্লাইট নলেজ, সামান্যতম জ্ঞান বা হালকা ধারণা, আমার কিন্তু সামান্যতম ধারণাও ছিল না। মিনিং মানে কি অর্থ, অফ দ্য অ্যারাবিক প্রেয়ার, আরবি ভাষায় রচিত যে প্রার্থনা, চ্যান্টেড যেগুলো কি যে মন্ত্র উচ্চারণ করা হতো, চ্যান্ট মানে কি মন্ত্র উচ্চারণ করা, এমনি পড়াকে বলি আমরা গিয়ে কি রিড মানে পড়া। এই যে দেখ, আই এম রিডিং ইংলিশ বুক, আমি ইংরেজি বই পড়ছি, তাই তো। যদি বলিস আমি রামায়ণ পড়ছি, আমি গীতা পড়ছি, আমি কোরআন পড়ছি, তখন আই এম রিডিং দা গীতা হবে না, আই এম রিডিং দা কোরআন হবে না, আই এম রিডিং দা রামায়ণ হবে না। কেন হবে না? না, যে কোনো ধর্মগ্রন্থ, সেটা কোরআন হোক, সেটা রামায়ণ হোক, মহাভারত হোক, গীতা হোক, সেগুলো কি একটু সুর করে পড়তে হয়, ঠিক কিনা? দেখবি বাড়িতে যখন যারা পড়ে একটু সুর করে পড়ে, সেই সুর করে করে পড়তে হয়, বা সুর করে পড়ার ইংরেজিটা হচ্ছে কি চ্যান্ট। তাহলে এখানে আমি কোরআন পড়ছি, আমি গীতা পড়ছি, কি হবে, আই এম চ্যান্টিং দা কোরআন, আই এম চ্যান্টিং দা গীতা, বুঝতে পারছিস? তাহলে এখানে বলছে কি এই যে মুসলিম সম্প্রদায়ের যে পবিত্র ধর্মগ্রন্থ কি কোরআন, কোরআনে যে বিভিন্ন রকমের যে নিয়ম কানুনগুলো বলা আছে, তাই তো, সেগুলো কোন ভাষায় বলা আছে, আরবি ভাষায় বলা আছে, তাই তো, আরবি ভাষাতে বলা আছে। লেখক বলছেন সন্ধ্যাবেলার সময় আমি আমার বাবার সঙ্গে যেতাম মসজিদে সন্ধ্যার প্রার্থনা করার জন্য, আমার কিন্তু সামান্যতম ধারণা ছিল না যে ওই আরবি ভাষাতে যে মন্ত্রগুলো উচ্চারণ করা হতো তার মানেটা কি, আমি সেসব মানে কিন্তু কিছু বুঝতাম না। বাট কিন্তু না বুঝলেও কি হতো, কিন্তু আই ওয়াজ টোটালি কনভিন্স, আমি সম্পূর্ণরূপে বিশ্বাস করতাম, আমাকে সম্পূর্ণরূপে বিশ্বাস করানো হতো। কনভিন্স মানে কি আমি বিশ্বাসী ছিলাম, বুঝেছে, ফার্মলি বিলিভড, মানে দৃঢ়ভাবে আমি বিশ্বাস করতাম, কি বিশ্বাস করতাম, দ্যাট দে রিচড গড, যে সন্ধ্যাবেলা সময় গিয়ে আমি আরবি ভাষাতে যে মন্ত্রগুলো বলছি বা পড়ছি, সেই মন্ত্রগুলো কার কাছে পৌঁছাচ্ছে, গড, কার কাছে, ভগবানের কাছে পৌঁছাচ্ছে, ঠিক না? লেখক আরবি ভাষায় উচ্চারিত শব্দগুলো বা মন্ত্রগুলোর মানে জানেন না ঠিকই, কিন্তু তিনি বিশ্বাস করতেন যে মন্ত্রগুলো আমি বলছি সেই মন্ত্রগুলো কিন্তু কার কাছে পৌঁছাচ্ছে, সর্বশক্তিমান ঈশ্বর, অলমাইটি গড, অলমাইটি আল্লাহ তাআলা, তাই তো, সর্বশক্তিমান ঈশ্বরের কাছে পৌঁছাচ্ছে। হোয়েন মাই ফাদার কেম আউট, আমার বাবা যখন বেরিয়ে আসতো, লেখকের বাবা কোথায় ঢুকতেন, মসজিদে ঢুকতেন, কিসের জন্য, প্রেয়ার করার জন্য, সেটা হোক নামাজ পড়া হোক কিংবা অন্য কোনো ধর্মীয় মানে কি বলবো ক্রিয়াকলাপ করার জন্য। হোয়েন মাই ফাদার কেম আউট, যখন আমার বাবা বেরিয়ে আসতেন, অফ দ্য মস্ক, মসজিদ থেকে, আফটার দ্য প্রেয়ার, প্রার্থনা শেষ হওয়ার পর, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স, বিভিন্ন ধর্মের মানুষজন, পিপল মানে মানুষজন, অফ ডিফারেন্ট মানে কি বিভিন্ন, রিলিজিয়ান মানে কি ধর্ম, বিভিন্ন ধর্মের মানুষজন। তাহলে এপিজে আব্দুল কালামের বাবা তিনি কিন্তু মুসলিম হলেও তার কাছে যে সমস্ত মানুষজনগুলো যেত সেগুলো শুধু মুসলিম ধর্মের মানুষই যেতেন এমনটা কিন্তু নয়, সেখানে বিভিন্ন ধর্মের কিন্তু মানুষ যেতেন, কার কাছে, লেখকের বাবার কাছে। উড সিটিং আউটসাইড, তারা বাইরে কি করতো, বসে থাকতো, ওয়েটিং ফর হিম, তার জন্য অপেক্ষা করতো। এখানে হিম বলতে কাকে বোঝানো হয়েছে, হেয়ার দ্য ওয়ার্ড হিম রেফার্স টু দ্য ফাদার অফ এপিজে আব্দুল কালাম, দ্যাট মিনস জয়নুল আবেদিন। তাহলে লেখক বলছেন আমার বাবা মসজিদ থেকে বেরিয়ে আসার জন্য, আমার বাবার জন্য কি অপেক্ষা করতো বিভিন্ন ধর্মের মানুষজন। মেনি অফ দেম, তাদের মধ্যে অনেকেই, অফার মানে দিত, বাড়িয়ে দিত, অফার মানে কি, অফার দেওয়া মানে দেওয়া আর কি, বাড়িয়ে দিত, কি বাড়িয়ে দিত, বোলস, বোলস মিনস হচ্ছে গিয়ে কি বাটি,
রাউন্ড পট, গোলাকার পাত্র। বোল মানে কি? বাটি, ওই যে মাংস খাওয়ার বাটি, ডাল খাওয়ার যে বাটি, সেই বাটি। অফ ওয়াটার, বোলস অফ ওয়াটার, জল ভর্তি বাটি, টু মাই ফাদার, আমার বাবাকে। তো যে লোকগুলো অপেক্ষা করতো তারা কি করতেন? তারা আমার বাবার দিকে কি করতেন? জল ভর্তি একটা পাত্র বা জল ভর্তি একটা বাটি বাড়িয়ে দিতেন। হু উড ডিপ হিজ ফিঙ্গার টিপস, হু মানে যিনি, যিনি বলতে কে? লেখকের বাবা জয়নুল আবেদিন। উড ডিপ ডুবিয়ে দিতেন, ডিপ মানে ডুবিয়ে দেওয়া, ডুবিয়ে দিতেন। হিজ ফিঙ্গার টিপস, তার আঙ্গুলের আগাগুলো বা ডগাগুলো, ফিঙ্গার মানে কি? আঙ্গুল, টিপস মানে কি? ডগা বা আগা, আঙ্গুলের ডগাগুলো কি করতেন? আমার পিতা ডুবিয়ে দিতেন। কোথায় ডুবিয়ে দিতেন? ইন দেম, ওই বাটিগুলোতে। মানে এটা হচ্ছে কি বলতে, রিচুয়াল, একটা সংস্কার। দেখবি এখনো গ্রামে গ্রামে বেশ কিছু মানুষ থাকে, যদিও এই একবিংশ শতাব্দীর দোরগোড়ায় এসে আমরা ওই জল পোড়া, তেল পোড়া, তাবিজ কবজ এগুলোকে বিশ্বাস করি না, কিন্তু তা সত্ত্বেও এখনো বেশ কিছু কিছু গ্রামে গঞ্জে এরকম রোঝা বা ওঝা থাকেন, যাদের কাছে কি আমরা আমাদের ভাগ্য ফেরানোর জন্য বা কোনো একটা মানুষের প্রতি খারাপ জিনিসে ভর করেছে, ভূত পেয়েছে, একটা গ্লাসে নিয়ে যাই, কাকা আবার চাচা আমার ছেলের জন্য একটু, ছেলেটাকে নজর লেগেছে, একটু জল পোড়া দিতে হতো। উনি কি করেন? তখন সেই জলের বাটিটা বা জলের গ্লাসটা নিয়ে মন্ত্রপুত করে, কিংবা আঙুলটাকে ডুবে মন্ত্রপুত করে নিয়ে যেটা খাইয়ে দিবি, ভালো হয়ে যাবে। এটা কিন্তু এখনো মানুষের ধর্মীয় বিশ্বাস, তাই না? লেখকের পিতা কি করতেন? আঙুলের ডগাগুলো ডুবিয়ে দিতেন সেই জল ভর্তি বাটিগুলোর মধ্যে। অ্যান্ড সে এ প্রেয়ার, এবং বলতেন একটি প্রার্থনা, এবং মন্ত্র বলতেন, মন্ত্র উচ্চারণ করতেন। দিস ওয়াটার, এই জলটা, ওয়াজ দেন, তারপর ক্যারিড, এই জলটাকে বয়ে নিয়ে যাওয়া হতো হোম, বাড়িতে, ফর ইনভ্যালিডস, ইনভ্যালিডস বলতে গিয়ে কি? সিক পিপল, অসুস্থ ব্যক্তি, হয়েছে, ইল পার্সন, অসুস্থ ব্যক্তি, ডিসেবল পিপল, শারীরিকভাবে অসুস্থ বা অক্ষম ব্যক্তিদের জন্য নিয়ে যাওয়া হতো। যে মানুষগুলো লেখকের বা পিতার কাছে জল পড়া আনতে যেত বা মন্ত্রপুত জল আনতে যেত, তারা কেন যেত? তাদের বাড়িতে কোনো না কোনো ব্যক্তি অসুস্থ থাকতো, তাদের জন্য কি সেই মন্ত্রপুত জলটাকে তারা বাড়িতে বয়ে নিয়ে আসতো। আই অলসো রিমেম্বার, আমার আরো মনে আছে, পিপল, সেই মানুষগুলো, ভিজিটিং আওয়ার হোম, আমাদের বাড়িতে আবার দেখা করতে আসতো, টু অফার থ্যাঙ্কস, ধন্যবাদ জানানোর জন্য, আফটার বিইং কিওর্ড, সুস্থ হয়ে যাওয়ার পর। মানে যে জল পোড়াটা নিয়ে যেতেন অসুস্থ মানুষগুলোর জন্য, তারা সুস্থ হয়ে যেত। সুস্থ হয়ে গেলে পর সেই লোকগুলোই দেখতাম কি কৃতজ্ঞতা বশত আমার বাবার কাছে আসতো, যে জয়নুল আবেদিন জি, আপনি যে মন্ত্রপুত জলটা দিয়েছিলেন সেটাতে আমার বাড়ির অসুস্থ লোকটা সেরে গেছে, এই জন্য আপনাকে ধন্যবাদ। এই কৃতজ্ঞতা স্বীকার করতে আসতো লোকগুলো। লেখকের কিন্তু এটাও মনে আছে। তারপর কি বলছে দেখ, ফাদার অলওয়েজ স্মাইল, আমার বাবা বা আমার পিতা সবসময় মুচকি হাসতেন, মৃদু হাসতেন। স্মাইল মানে মুচকি হাসা, মৃদু হাসা। অ্যান্ড আস্ক দেম, এবং তাদেরকে বলতেন, কি বলতেন? টু থ্যাঙ্ক আল্লাহ। বলছে বাবু আমি কিছুই নই, আমি হচ্ছি উপলক্ষ মাত্র, সবকিছু করার মালিক কি? একজন। তাহলে আমাকে ধন্যবাদ দিয়ে কোনো কাজ নেই, ধন্যবাদ যদি দিতেই হয় কাকে দাও? আল্লাহ দা মার্সিফুল। ধন্যবাদ দিতে গেলে কাকে দিতে হবে? আল্লাহকে ধন্যবাদ জানাও, যিনি হচ্ছেন গিয়ে কি? ক্ষমাশীল, যিনি দয়ালু, পরম দয়ালু হচ্ছে গিয়ে কি? ভগবান। আমাদের হিন্দুদের ভগবান বলি, হরি বলি, কৃষ্ণ বলি, ইসলাম ধর্মে বলছে গিয়ে কি? আল্লাহ, সর্বশক্তিমান ঈশ্বর। ধন্যবাদ যদি দিতেই হয় আমাকে নয়, তাকে ধন্যবাদ দাও না, আল্লাহকে, দা মার্সিফুল। ওই জায়গাটা আন্ডারলাইন কর। কেন? এখানে প্রশ্ন আসবে, হু ইজ মার্সিফুল, কে ক্ষমাশীল, কে দয়ালু? বল কে দয়ালু? চারটে অপশন দিল, হয়তো দিল কৃষ্ণ, হরি, গড আর আল্লাহ, সবগুলো কিন্তু এক। তোকে কিন্তু ওখানে গড বললেও হবে না কিন্তু, আর ওই কৃষ্ণ বললেও কিন্তু হবে না। এখানে লেখক যে ওয়ার্ডটা বলেছেন আল্লাহ, ওই আল্লাহ শব্দটাই কিন্তু রাইট অ্যান্সার বা কারেক্ট অ্যান্সার, যেটা আমি বললাম বোঝাতে। আচ্ছা, এরপর দেখ নেক্সট প্যারা, দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল। আমি বললাম কি রামেশ্বরম শহরটা কি জন্য বিখ্যাত? শিব মন্দিরের জন্য বিখ্যাত। তাহলে মন্দিরে কারা পুজো করে? পুরোহিত মশাইরা পুজো করে। একটা মন্দির যখন বিরাট বড় মন্দির হয়, তখন সেই মন্দিরের বিভিন্ন সেকশন ভাগ করা থাকে, তাই তো? কেউ প্রধান পুরোহিত, কেউ হয়তো ভোগ রান্নার দিকটা দেখে, কেউ ফুল তোলার দিকটা দেখে, কেউ মালা গাঁথার দিকটা দেখে, কেউ ঠাকুরের ভোগ রান্না করার জন্য জ্বালানি কাঠের দিকটা দেখে, ইত্যাদি ইত্যাদি। তো লেখক বলছেন দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, রামেশ্বর শিব মন্দিরের যে যিনি প্রধান পুরোহিত, হাই মিন হচ্ছে গিয়ে কি? মেন, প্রিস্ট মানে পুরোহিত, প্রধান যিনি পুরোহিত ছিলেন, নামটা কি? পক্ষী লক্ষণ শাস্ত্রী।
তাহলে রামেশ্বরম শিব মন্দিরের প্রধান পুরোহিত বা বামুন ঠাকুরের নাম কি? পক্ষীলক্ষণ শাস্ত্রী। ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড, তিনি ছিলেন একজন খুব নিকট বন্ধু অফ মাই ফাদার্স, আমার বাবার। লেখক এপিজে আব্দুল কালাম বলছেন কি রামেশ্বরম শিব মন্দিরের যিনি প্রধান পুরোহিত নাম হচ্ছে গিয়ে পক্ষীলক্ষণ শাস্ত্রী। তিনি কার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন? লেখক এপিজে আব্দুল কালামের যিনি বাবা জয়নুল আবেদিনের একজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। এরপর দেখ, ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ, ভিভিড মানে হচ্ছে কি স্পষ্ট, ক্লিয়ার, মেমোরি মানে স্মৃতি। আমার অনেকগুলো স্মৃতির মধ্যে ওয়ান মানে একটা স্মৃতি খুব স্পষ্ট মনে আছে কি, অফ মাই আর্লি চাইল্ডহুড, আমার মানে ছেলেবেলার, আমার ভীষণ ছেলেবেলার অনেকগুলি গুরুত্বপূর্ণ স্মৃতির মধ্যে একটি স্মৃতি কিন্তু খুব ভালোভাবে মনে আছে। সেটা কি? সেটা হচ্ছে অফ দ্য টু মেন, এই যে দুজন মানুষ, এখানে দুজন মানুষ বলতে কাকে বোঝানো হয়েছে বল? দুজন মানুষ বলতে কি? লেখকের পিতা জয়নুল আবেদিন আর রামেশ্বরম শিব মন্দিরে যিনি প্রধান পুরোহিত পক্ষীলক্ষণ শাস্ত্রী। এই দুজন মানুষ কি করতেন? মানে প্রত্যেককে ইন ট্র্যাডিশনাল অ্যাটেয়ার, তাদের প্রথাগত পোশাকে কি করতেন? ডিসকাসিং, তারা আলোচনা করতেন স্পিরিচুয়াল ম্যাটার, আধ্যাত্মিক বিষয়। তাহলে কি লেখক বলছেন আমার বাবা জয়নুল আবেদিন এবং রামেশ্বরম শিব মন্দিরে যিনি প্রধান পুরোহিত পক্ষীলক্ষণ শাস্ত্রী, তারা আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করতেন। কি পরে? না তাদের নিজের যে প্রথাগত পোশাক। তার মানে কি, আমার কোনো মুসলিম বন্ধু থাকতে পারে, তাই মানে আমার মুসলিম বন্ধু থাকতে পারে যে আমাকে টুপি পরে এরপরে যেতে হবে কোনো মানে নেই। আবার কোনো একটি মুসলিম ছেলে কিন্তু হিন্দু বন্ধু থাকতেই পারে, কিন্তু তাই বলে তাকে যে আমাদের হিন্দু বিষয়গুলো মেনে চলতে হবে আমার কোনো মানে নেই। লেখকের পিতা জয়নুল আবেদিন তিনি তার যে পোশাক সেই পোশাক করতেন, আর শিব মন্দিরে যিনি প্রধান পুরোহিত নাম পক্ষীলক্ষণ শাস্ত্রী, তিনি হিন্দু ধর্মে তার যে পোশাক সেই নিজে পোশাক পরে কিন্তু তারা কি করতেন না বিভিন্ন স্পিরিচুয়াল ম্যাটার বা ধর্মীয় বিষয়গুলোকে আলোচনা করতেন। হোয়েন আই ওয়াজ ওল্ড এনাফ, যখন আমার বয়সটা একটু পর্যাপ্ত হয়েছিল, যখন আই ওয়াজ ওল্ড, আমার যখন বয়স হয়ে গেল, এনাফ মানে পর্যাপ্ত, টু আস্ক কোয়েশ্চেন, প্রশ্ন করার মতো, যখন আমি প্রশ্ন করার মতো বড় হয়ে গেলাম, মানে যে বয়সে একটু প্রশ্ন করা যায়। দেখবি বাড়িতে ছোট ছেলে বলে যদি কাউকে প্রশ্ন করে, চুপ কর, পাকা ছেলে কোথাকার, পিছন পাকা ছেলে, চুপ করে বস, মুখে তর্ক কি এত প্রশ্ন কি, তাই তো? তাহলে কি সেই বাচ্চা ছেলে মেয়েদেরকে কিন্তু আমরা অতটা প্রশ্ন করার অধিকারটা ততটা দিই না, চুপ করেই দিই। লেখক কজনই বলছেন যখন আমি একটু বড় হয়ে গেলাম, প্রশ্ন করার মধ্যে যখন আমার বয়স হলো, আই আস্কড মাই ফাদার, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম অ্যাবাউট দ্য রেলিভেন্স অফ প্রেয়ার। প্রেয়ার মানে কি? প্রার্থনা। রেলিভেন্স মানে কি? প্রাসঙ্গিকতা। যখন আমি পর্যাপ্ত বড় হলাম, আমার বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা প্রার্থনার প্রাসঙ্গিকতা কোথায়? এই যে এত মন্দিরে গিয়ে মানুষ প্রার্থনা করে, এত মসজিদে গিয়ে মানুষ প্রার্থনা করে, এত গির্জাতে গিয়ে মানুষ প্রার্থনা করে, যে ধর্মের লোকই হোক না কেন, এই যে প্রার্থনা, এই প্রার্থনার প্রাসঙ্গিকতা কোথায়? আদৌ কি এরকম প্রার্থনা করার কোনো যুক্তি আছে? সত্যি কি ভগবান বলে কেউ আছে, নাকি এগুলো সবই ভাওতাবাজি? আমি বাবাকে জিজ্ঞেস করছিলাম প্রার্থনার প্রাসঙ্গিকতা কোথায়। মাই ফাদার টোল্ড মি, আমার পিতা আমাকে বলেছিলেন, আমার বাবা আমাকে উত্তর দিয়েছিলেন, there was nothing mysterious about prayer, এই প্রার্থনার মধ্যে রহস্যময় বা রহস্য বলে কোনো জিনিস নেই। there was nothing, সেখানে কিছুই নেই, mysterious কোনো রহস্য about prayer, প্রার্থনার মধ্যে, ভগবানকে ডাকার মধ্যে বা প্রার্থনার মধ্যে কোনো রহস্য বা অলৌকিক বিষয় কিন্তু কিছুই নেই। রেদার বরং প্রেয়ার মেড পসিবল, এই প্রার্থনাটা সম্ভব করে তোলে। প্রেয়ার মানে প্রার্থনা, মেড মানে করে তোলে বা তৈরি করা, আর পসিবল মানে কি? সম্ভব। বরং এই প্রার্থনাটা সম্ভব করে তোলে এ কমিউনিয়ন, একটি সম্বন্ধ স্থাপন করে, অফ দ্য স্পিরিট মানে কি? আত্মা, বিটুইন পিপল, মানুষের সঙ্গে মানুষের। তাহলে কি বলছে? এই প্রার্থনা করলে কি হয়? এই প্রার্থনার মধ্যে কোনো রকমের রহস্যের গন্ধ নেই, কোনো অলৌকিকতা নেই। প্রার্থনা কি করে না, প্রার্থনা মানুষের সঙ্গে মানুষের যে আত্মা, সেই মানুষের সঙ্গে মানুষের আত্মার কি করে? একটি সম্বন্ধ স্থাপন করে, একটি সম্পর্ক স্থাপন করে। হোয়েন ইউ প্রে, লেখকের পিতা বলছেন যখন তুমি প্রার্থনা করো,
হি সেড, তিনি বললেন, মানে লেখকের বাবা বলছেন লেখককে বুঝিয়ে, তুমি যখন প্রার্থনা করো, ইউ ট্রান্সেন্ড ইউর বডি। ট্রান্সেন্ড মানে কি? অতিক্রম করা। তখন তুমি ব্যক্তি সত্তার ঊর্ধ্বে ওঠো। লেখকের পিতা বলছেন যে কালাম, তুমি যখন কোনো একটা প্রার্থনা করো তখন তুমি ব্যক্তি সত্তাকে অতিক্রম করে যাও, তখন তোমার মধ্যে কোনো স্বার্থপরতা থাকে না। অ্যান্ড বিকাম এ পার্ট অফ দ্য কসমস, তুমি তখন অংশ হয়ে যাও। বিকাম এ পার্ট, তুমি একটা অংশে পরিণত হও অফ কসমস। কসমস মানে হচ্ছে গিয়ে কি? বিশ্ব, পৃথিবী, ওয়ার্ল্ড। তাহলে মহাবিশ্বের তুমি তখন একটি অংশ হয়ে যাও। একটা কথা দেখ, আমি হিন্দু ধর্মের লোক, আমি যদি বিশ্বাস করি যে আমার ভগবান, আমার কৃষ্ণ গোটা পৃথিবী সৃষ্টি করছেন, তাহলে আমার মত অনুযায়ী আমার ভগবান কাকে সৃষ্টি করছে? আমার হিন্দু ধর্মের লোকটাকেও সৃষ্টি করছে, ইসলাম ধর্মের লোকটাকেও সৃষ্টি করছে, খ্রিস্টান ধর্মের লোকটাকেও সৃষ্টি করছে, তাই তো? রহিম মুসলিম, রহিম যদি বিশ্বাস করছে তার আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে সৃষ্টি করছে, গোটা জীব জগৎকে সৃষ্টি করছে, তাহলে রহিমের আল্লাহ যেমন রহিমকে সৃষ্টি করছে, করিম চাচাকে সৃষ্টি করছে, ঠিক তেমনি আমি মানিক ঘোষ আমাকে সৃষ্টি করছে, এদের রণবীরকে সৃষ্টি করছে, মোবারককে সৃষ্টি করছে, রাম শ্যাম যদু মধু প্রত্যেককে সৃষ্টি করছে, ঠিক না? তাহলে যখন আমরা প্রত্যেকে যখন প্রেয়ার করি, প্রেয়ার করার সময় কিন্তু আমাদের যে এই যে স্বার্থপরতা, ব্যক্তি সত্তা, এটার উপরে আমরা চলে যাই। তখন আমি হিন্দু না আমি মুসলিম এটা কিন্তু থাকে না। তখন আমরা গোটা পৃথিবীর মানুষের জন্য কি প্রার্থনাটা করি, তখন এই গোটা পৃথিবীর মানুষের মঙ্গল কামনাটা আমরা করি। এটাই বলছে, তুমি যখন প্রার্থনা করো তখন তুমি ব্যক্তি সত্তার ঊর্ধ্বে ওঠে, তুমি শরীরের ঊর্ধ্বে উঠে গিয়ে তুমি গোটা কসমস, মহাবিশ্বের তুমি অংশ হয়ে যাও। হুইচ নোজ নো ডিভিশন, যেটা জানে না কোনো বিভাজন, অফ ওয়েলথ, সম্পত্তির, এজ, বয়সের, কাস্ট, বর্ণের বা শ্রেণীর, অর ক্রিড, অথবা ধর্মমত বা ধর্মবিশ্বাসের। যখন তুই সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে গেলি তখন তুই সবার মঙ্গল কামনা করবি, ঠাকুর সবার মঙ্গল করো, সবার ভালো করো। সেই সবার মধ্যে কিন্তু হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, পশু পাখি সবাই আছে। তখন কিন্তু কে উঁচু নিচু, কে গরিব, কে বড়লোক, কে ধনী, কার বয়স কত, এগুলো কিন্তু তখন আমাদের মাথায় থাকে না। সেই প্রার্থনাটা কি করে? আমাদেরকে এই স্বার্থপরতার ঊর্ধ্বে নিয়ে গিয়ে কি করে না, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, বয়স নির্বিশেষে আমাদের কিন্তু সবার মঙ্গল কামনার জন্য আমাদের করে। এই প্যারাটা ক্লিয়ার। টপিকটা আজকে যে টপিকটা যেটুকু অংশ আমরা পড়লাম সেইটুকু অংশ থেকে আশা করি কারো কোনো সমস্যা আছে কি রে? কোনো প্রবলেম আছে? মানে আমি সামনে আছি বলে আমাকে তেল দিয়ে বলতে হবে আমার কোনো মানে নেই। পরিষ্কার সমস্যা থাকলে বল, আশা করি কোনো সমস্যা নেই। আমি যেটুকু পড়লাম সেইটুকু আমি এতক্ষণ ধরে বইয়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে পড়তাম, মানে সেই তোলা কাপড়ের মতো, বুঝলি? মানুষ দেখবি দু রকমের পোশাক ব্যবহার করে, একটা তোলা কাপড় আর একটা হচ্ছে আট পৌড়ে কাপড়, তাই না? তোলা কাপড় বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়িতে পরে যায়, বেশ ঝাঁ চকচকে। এতক্ষণ ধরে সেই বইয়ের লাইনের সঙ্গে লাইনে পড়েছিলাম, এবার একটু আট পৌড়ে ভাষায় বলছে। আট পৌড়ে ভাষা মানে কি? যেটাকে ঠেসে মেরে পড়া যায়, সেটা কি না? আজকের যে টপিকটা পড়লাম, লেখক কার সঙ্গে খেতেন? লেখক তার মায়ের সঙ্গে খেতেন। কোথায় খেতেন? অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, রান্নাঘরের মেঝেতে। লেখকের মা তার সামনে কি পেতে দিতেন? কলা পাতা, ব্যানানা লিফ। তারপর সেখানে কি কি খাবার দেওয়া হতো? রাইস, অ্যারোমেটিক সম্বর, ভ্যারাইটি অফ শাক, আর যে হোমমেড পিকেল আর কোকোনাট চাটনি, এই খাবারগুলো দিতেন। লেখকের বাড়িটা কোন সময় তৈরি হয়েছিল? ইন দ্য মিডল অফ দ্য 19th century। কি কি দিয়ে তৈরি? মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক। লেখকের বাড়িটা কোথায় অবস্থিত? অন দ্য মস্ক স্ট্রিট, মসজিদ রাস্তায় বা মসজিদ পাড়ায়। এলাকাটা প্রধানত কি এলাকা ছিল? প্রিডমিনেন্টলি মুসলিম, প্রধানত মুসলিম অধ্যুষিত এলাকা। সেখানে তার মানে শুধু কি মুসলিমরাই বাস করতেন? না, সেখানে এ লট অফ হিন্দু ফ্যামিলিজ লিভ টু, সেখানে বেশ কিছু হিন্দু পরিবারে বাস করতে। কেমন হবে? এই শব্দের মনে রাখবি, অ্যামিকেবলি, ইন এ ফ্রেন্ডলি ম্যানার, বন্ধুত্বপূর্ণ ভাবে। এরপরে লেখক সন্ধ্যার সময় কোথায় যেতেন? মসজিদে যেতেন। কোথায় যেতেন? না, মস্ক, টু দ্য মস্ক, মসজিদে। কে নিয়ে যেতেন লেখককে? তার পিতা জয়নুল আবেদিন। কিসের জন্য? ফর ইভিনিং প্রেয়ার, সন্ধ্যাবেলাকার প্রার্থনার জন্য। এই যে প্রার্থনাটা যে হতো, সেই প্রার্থনাটা কোন ভাষায় লেখা? অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, তাই তো? আরবি ভাষায় লেখা। লেখক বুঝতে পারছেন প্রার্থনাটা? না, লেখক বলছেন আমার কিন্তু সামান্যতম মানে আমি করতে পারতাম না আরবি ভাষা, তাই তো? কিন্তু তিনি বিশ্বাস করতেন। একটা কথা মনে রাখবি, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তর্ক করে কিন্তু
কাকে পাওয়া যায় না? যুক্তি দিয়ে কিন্তু মুক্তি মেলে না, যুক্তি দিয়ে ভগবান বা আল্লাহ তাআলা পাওয়া যায় না। কিসে মানে ভগবানকে মেলে? ভক্তিতে পেলে মুক্তি, বুঝলি? ভক্তিতেই কিন্তু মুক্তি মেলে। তাই তিনি বিশ্বাস করতেন, কি বিশ্বাস করতেন? এই যে প্রেয়ারটা, এই প্রার্থনাটা কার কাছে পৌঁছাচ্ছে? ভগবানের কাছে পৌঁছাচ্ছে। লেখকের বাবার জন্য বাইরে কারা অপেক্ষা করত? বিভিন্ন ধর্মের মানুষজন। কেন? মন্ত্রপুত জলের জন্য। মন্ত্রপুত জলটা নিয়ে তারা কোথায় যেতেন? বাড়িতে অসুস্থ মানুষগুলোর জন্য। সেই লোকগুলো আবার কৃতজ্ঞতা স্বীকার করতে আসতেন যে আমাদের লোকগুলো সুস্থ হয়ে গেছে, তাই তো? যখন ধন্যবাদ জানাতে আসতেন, লেখকের পিতা জয়নুল আবেদিন হাসি মুখে কি বলতেন? থ্যাংক টু আল্লাহ দ্য মার্সিফুল, দয়ালু, সর্বশক্তিমান, ক্ষমাশীল যে ভগবান, সেই বা যে আল্লাহ, তাকে তোমরা ধন্যবাদ জানাও। এবারে রামেশ্বরম শহরটা কি জন্য বিখ্যাত? শিব মন্দিরের জন্য। প্রধান পুরোহিতের নাম কি? হু আর দ্য মেন প্রিস্ট অফ রামেশ্বরম শিব টেম্পল? পক্ষীলক্ষণ শাস্ত্রী। পক্ষীলক্ষণ শাস্ত্রী কে ছিলেন? হি ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ এপিজে আব্দুল কালামস ফাদার জয়নুল আবেদিন। জয়নুল আবেদিনের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তারা মাঝে মাঝে কি করতেন? দে সামটাইমস কি ডিসকাস অ্যাবাউট স্পিরিচুয়াল ম্যাটার। তারা কিন্তু মাঝে মাঝে কি ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করতেন। কেমন হবে? নিজে নিজের পোশাক পরে, যে যার পোশাক, সেই পোশাক পরে তারা কিন্তু আলোচনাটা করতেন। লেখক বড় হয়ে বাবাকে জিজ্ঞাসা করলেন, বাবা এই প্রার্থনার প্রাসঙ্গিকতা কোথায়? লেখকের বাবা বলছেন, তুমি এই প্রার্থনার মধ্যে কিন্তু কোনো রহস্যময় বা কোনো অলৌকিক বিষয় নেই। তুমি যখন প্রার্থনা করো, সেই প্রার্থনাটা কি না মানুষের আত্মার সঙ্গে আত্মার কি সম্বন্ধ স্থাপন করে এবং ব্যক্তি সত্তার ঊর্ধ্বে উঠে গিয়ে জাতি, ধর্ম, বর্ণ, উঁচু নিচু, ধনী দরিদ্র, ছোট বড় নির্বিশেষে কি করে না এই সমস্ত নির্বিশেষে তোমার ব্যক্তি সত্তার ঊর্ধ্বে ওঠে, সবার মঙ্গল কামনা করে বোঝায়। তুমি তখন একটা মহাবিশ্বের অংশ হয়ে যাও। আচ্ছা বল, এই যে যারা মহামানব, সেটা হতে পারে হযরত মুহাম্মদ, হতে পারে রামকৃষ্ণদেব, হতে পারে যীশু খ্রিস্ট বা জেসাস খ্রাইস্ট, ওরা কি বেছে বেছে, হযরত মুহাম্মদ কি বেছে বেছে শুধুমাত্র মুসলিম ধর্মের মানুষের উপকার করেছেন? নাকি রামকৃষ্ণ শুধুমাত্র বেছে বেছে হিন্দু ধর্মের মানুষের উপকার করেছেন? নাকি যীশু খ্রিস্ট শুধুমাত্র বেছে বেছে খ্রিস্টান ধর্মের মানুষের উপকার করেছেন? না, যারা যারা ঈশ্বরের অবতার, যারা যারা মানব প্রেমিক যারা লোক, তারা কিন্তু কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে জৈন বোঝে না। তারা ইন জেনারেল সবার জন্যই তারা কিন্তু কি উপকার করেন বা প্রার্থনা করেন। তারা কিন্তু মহাবিশ্বের কি না একটা মহামানব হিসেবে কিন্তু আমাদের কাছে পূজিত। এটুকুই, পরের দিন আবার দেখা হবে।